আমি এটা আগেই শুনছিলাম যে স্বৈরাচার এরকম কিছু একটা করে রাখছিল যেখানে মানুষকে নির্যাতন করা হতো। জুলাই আন্দোলনের অনেক আগে থেকে আমি আর কি ফেসবুকে অনেক লেখালেখি করতাম, অনেক ইসলামের দাওয়াত দিতাম, তারপরে ইসলামের অনেক কথা বলতাম, বিশেষ করে তাওহীদের কথা বলতাম। আমি ভয় ছিলাম, সেজন্য আমি নাম পাল্টে ফেক আইডি দিয়ে তারপর মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিতাম, অনেক সময় অন্যায়ের প্রতিবাদ করতাম, যেটার জন্য আমার ঠিকানা বার করার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমি কোনোভাবে ঠিকানা দিতাম না, আমার লোকেশনটা বলতাম না। তারপরও এইভাবে কৌশলে আর কি কাজ করতাম। হয়তোবা ওই সময়টা যদি আমি কোনোভাবে যদি ধরা পড়ে যেতাম গোয়েন্দাদের ইয়েতে, হয়তো আমাকেও এরকম মাইনাঘরের মধ্যে রেখে আমাকে নির্যাতন করা হতো। আল্লাহ আমাকে রক্ষা করছে, কিন্তু যাদেরকে আটকেছে তাদেরকে তো নির্যাতন করা হয়েছে। এখানে আজকে কি দেখছেন? এখানে আসলে আমি জানতাম না যে এরকম একটা আয়নাঘর আর কি ওরা বানায়, এই সাইমন শিল্পী গোষ্ঠী এটা তৈরি করছে। আসলে আমরা বাস্তবে তো আয়নাঘর ওখানে যাইতে পারি নাই বা সরকার ওখানে আটকে রাখছে, সেজন্য আগে থেকে আমরা এটা দেখে একটা একটা বাস্তব একটা অভিজ্ঞতা পাইলাম আর কি। কিরকম আয়নাঘরের যে এত ছোট জায়গা এটা জানতামও না, দূরের থেকে ক্যামেরাতে আর কতটুকু দেখা যায়, কিন্তু বাস্তবে এসে যখন দেখলাম যে আসলে আয়নাঘরটা কতটা, একটা বাথরুমের একটা টয়লেটের থেকে অনেক ছোট, এত একটা ছোট একটা গুপচি ঘরের মধ্যে মানুষকে রাইখা নির্যাতন করা হইতো, সেটা আর কি দেখলাম আর কি। আমরা আমার আব্বু আম্মুর থেকে শুনতাম যে এরকম একটা কোনো ঘরের মধ্যে নিয়ে অনেকজনকে মেরে ফেলছে, খুন করছে, হত্যা করছে। এরপরে এই জন্য আমরা এটাকে করতাম। তখন জুলাই বিপ্লবের পরে যখন দেশ স্বাধীন হলো তখন আমরা আসলে এরা দেখছিলাম। তখন আমরা এই যে আমরা ভাবতাম যে এইটা ওই যে হয়তো অনেক বড় কিছু একটা, অনেক বড় একটা রুম আছে ওখানে অনেক বড়, এটা অনেক দিন ধরে ফেলে রাখতো, এমনি খাবার টাবার সব ঠিকমতো দিত, এটা ভাবতাম। কিন্তু আসলে বাস্তবে এসে দেখতেছি যে এইখানে যেভাবে করছে সেটা আগে আমরা জানতাম না। আগে 5 আগস্টের পরে অনেকে যখন আয়নাঘর নামক একটা জায়গা থেকে বেরিয়ে আসে এবং তারা যখন বিভিন্ন টক শোতে বা বিভিন্ন মিডিয়ায় সাক্ষাৎকার দেয়, সেখানে আমরা যে কথাগুলো শুনতে পারি আর ওখানে পরবর্তীতে কিছু ভিডিও চিত্র দেখতে পারি, ঠিক অনুরূপ ওইরকম একটা দৃশ্য। আর এখানে এসে আমরা দেখতে পারি যে টর্চার সেল নামক যে একটা জায়গা ছিল, সেখানে একটা ইলেকট্রিক শক দেওয়ার মতো একটা চেয়ার ছিল, যে চেয়ারটার হুবহু সেরকমই একটা চেয়ার এখানে রাখা হয়েছে। আর এটা দেখে আমরা বুঝতে পারতেছি যে আসলে আয়নাঘর নামক জায়গাটা কতটা ভয়ানক ছিল। ঠিক আছে, ওইখানে একটা ইলেকট্রিক চেয়ারে বসায় যেভাবে শক দেওয়া হইতো, একটা মানুষকে নির্মমভাবে অত্যাচার করা হইতো, সেটা আমরা দেখতে পাচ্ছি। আশেপাশে যে হচ্ছে ছোট ছোট সেলগুলো ছিল আছে, হ্যাঁ, ঠিক অনুরূপী ওইরকম কিছু সেল এখানে তৈরি করা হয়েছে। আমরা এ থেকে বুঝতে পারি যে আয়নাঘরে একটা মানুষকে কিভাবে রাখা হয়েছে। একটা ছোট ছেলে এতটা ছোট যে একটা মানুষ যদি একাকিত্ব ওখানে থাকে, মানে অল্প কিছু সময়ে যদি তাকে একা রাখা হয়, সে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলবে। এভাবেই আমরা এখান থেকে বুঝতে পারি যে আসলে আয়নাঘর নামক জায়গাটা আসলে অনেক ভয়াবহ ছিল। আমরা সেই ভয়াবহ দৃশ্যটা দেখতে পারি এখানে। এই ঘরগুলো দেখে মনে হচ্ছে এটা তো কোনো ঘর নয়, এটা কোনো কুড়ে ঘরও নয়, এটা পাখির বাসার মতন। এখানে আসলে থাকাটা, এটা কোনো মানুষ থাকতে পারে না। এটা আসলে এমনিতেই যদি আমরা কল্পনা করি এখন যে আমি এখানে 1 ঘন্টা থাকবো, মনে হয় যে দম আটকে আমি এখনই মারা যাব। এরকমের একটি ঘরে বছরের পর বছর ধরে রাখা হয়েছে, খাওয়া দেওয়া হয় নাই, আলো নাই, বাতাস নাই, যে কষ্ট, এটা আসলে আমরা একটু এখন হয়তো অনুভব করতে পারি, কিন্তু যারা ছিল দীর্ঘ 8-10 বছর ধরে, এটা আসলে আমাদের কল্পনায় আসছে না যে তারা কিভাবে এখানে বেঁচে ছিল। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আসলে এভাবে যে মানুষকে দমানো যায়, তা খুনি হাসিনা সেটা আজকে জাতির সামনে দেখিয়ে গেছে। এই আয়না ঘরগুলো জাতির সামনে উন্মোচন হওয়ার মাধ্যমে যে মানুষকে কত কঠিনভাবে তারা নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। এই অত্যাচার আসলে আল্লাহ সহ্য করতে পারেন নাই। সূর্যের সীমা যখন ছাড়িয়ে গেছে, তখনই তার আজকের এই পরিণতি, আজকে দেশ ছেড়ে তাকে চলে যেতে বাধ্য হতে হয়েছে। আসলে এই ঘরে কোনো মানুষ কেন, কোনো পশু একটু জায়গাতে থাকতে পারে না।